সাত্ত্বিক সুখের কথা হয়েছিল 21 নম্বরে, তাই তো? কৃষ্ণ বলছেন বাহ্য বিষয়ে অনাসক্ত অন্তঃকরণযুক্ত সাধক অন্তঃকরণে যে সুখ আছে তা লাভ করেন, যে সহজ শান্তি, যে ক্ল্যারিটির যে আনন্দ, সেটা সে পাবে। এটাই সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখ মানে সত্ত্বগুণ প্রকাশকম অনাময়ম, ক্লিয়ার করে দেয়। ক্ল্যারিটি কি? অ্যাজ ইট ইজ। ক্ল্যারিটি মানে এই নয়, যখন অনাময় বলছো নির্মল, তুমি নির্মলও করো মঙ্গলও করো, তো এর মানে এই নয় যে মল রিমুভ করে। এর মানে এই বস্তুকে যেমনকে তেমন চিনতে সহায়তা করে। নির্মল করে দাও মানে যে আমার যত লাফড়া মিটিয়ে দাও তা না। তুমি লাফড়াকে কনসেপচুয়ালি দেখছো বলে লাফড়া, তুমি তার সাথে অবসেশন রেখেছো বলে লাফড়া, না হলে কোনো লাফড়া নেই। তিনি কি করেন? তিনি সত্য ক্ল্যারিটি সামনে নিয়ে আসে। তার মানে এই নয় যে চোরকে দেখলে সাধু মনে হয়। তুমি চোরকে, ভদ্রলোককে একই চেতনা দেখো, কিন্তু চোরের জন্য জেল বিধান করবে, এবং অদ্ভুত লাগবে তোমার শুনলে হয়তো, উইদাউট হেজিটেশন করবে। কারণ এখন নারায়ণকে তুলসী দেওয়া আর চোরকে জেল দেওয়া তোমার কাছে এক। তোমার মধ্যে গিল্টি ফিল থাকবে না, যেমন যেটা আমাদের নর্মালি হয় না, ওর মধ্যেও তো ভগবান আছে, ওকে কি কষ্ট দেওয়া উচিত? ওটা কষ্ট নয়, সেবা। উইদাউট বিদ্বেষ। চোরকে দেখেছি কেন জেলে? জাতীয় চুরি থেকে সরে আসে, এই জন্য নয় যে আমি ওর বিদ্বেষী, ওর এগেনস্টে। ঠিক আছে? ওই ব্যক্তি যদি কালকে ভালো হয়ে যায়, তুমি কি বলবে তুই আগের দিন চোর ছিলি? সাধারণ লোক সেরকম বলে, তুই তো চোর, আবার বড় বড় কথা বলছিস। এই কথা কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি বলবে না। চোর, তুমি চুরি করেছিলে, সেই জন্য তোমার নাম চোর ছিল, সেই জন্য ওই চোরের বদলে তুমি জেল ভুগে এসছো, নাও ইউ আর ফ্রেশ। এবার আমি তোমাকে আবার নতুন করে দেখবো, আবার যদি চুরি করো তাহলে আবার চোর হিসাবে দেখবো। ধারণাকে কন্টিনিউ করে দেবো না। আর দেখবে আমাদের সর্বক্ষেত্রে এই ধারণাকে কনস্ট্যান্ট করে দেবো একটা সমস্যা। ও আচ্ছা, তুমি এসেছো, তোমরা বলতেই পারো যে এই ব্যক্তি কি যে সামনে এসছে তার মধ্যে কি আগের কোনো সংস্কার নেই? বুদ্ধিমান ব্যক্তি কি বলে জানো? আমি তো বাবা জানি না, আমি জানি না। এই জানি না বড় জ্ঞানের লক্ষণ। এবং তোমার এই না জানা, এই ইনোসেন্সি, এই দোষ দৃষ্টিহীন দৃষ্টি না সামনের ব্যক্তিকে রূপান্তরণ করে। যতবার সে সামনে এলো, তুমি বললে আমি জানি না, ধরো তোমার বাবা বা কারোর মা, কারোর বন্ধু, যেই হোক না কেন, সে কিরকম? সে একটুখানি ধাক্কা দিয়ে কথা বলে, ঠিক আছে, তুমি ধাক্কার উত্তর দেবে। নেক্সট বার যখন সামনে এলো, ঠিক আছে, এটা মাথা থেকে তোমার মুছে যাবে না যে ও ধাক্কা দেয়, তুমি সচেতন থাকবে, কিন্তু তুমি জাজ করে দাওনি সম্পূর্ণ, ও ধাক্কাই দেবে। তখন কি করবো? নর্মাল কথা, আমরা ধাক্কা খুঁজে বেড়াচ্ছি, ধাক্কা দিচ্ছি মনে হয়, তুই আমাকে ছোট করার জন্যই বললি। এইটা থাকবে না। ইয়েট আবার যখন ওটা আসবে, আবার সেবা একটু দিয়ে দিতে হবে। এইটাই দৃষ্টিকোণ রাখতে হবে আমাদের। তোমরা সব কম বয়সী যারা বাড়িতে বাবা মারা আছে, তারাও তোমাদের কিভাবে দেখে? এই মেয়ে তো রোববার হলেই বেরিয়ে যেতে চায়, ধারণা হয়ে গিয়েছে একটা, যে অথেন্টিক যে কোয়েস্ট, সেটা দেখছে না, যে তার ভিতরে কি খিদেটা আছে, সেই হিসাবে দেখছে না। ঠিক আছে, আছে, যদি ধারণা শূন্য হয়ে একে অপরকে দেখি, তোমরাও গিয়ে বলবে গেলি বাড়িতে ঝাড় দেবে। এবং মাথায় রাখো, তোমার যেই কল্পনা যে ঝাড় দেবে, এটা ঝাড় নিয়ে আসে। তুমি ইম্পোজ করছো, প্রত্যেকটা পার্টিকেল একটা পার্টিকেলকে এফেক্ট করে, ঠিক আছে? তুমি যত এরকম কল্পনা আনছো, এটা একটা সাটেল পার্টিকেল, তো ওই ওয়েভ থেকে পার্টিকেল রূপান্তরিত হবে এবং ওরকম পরিবেশ গঠন করবে। কিছুই বলেনি, হয়তো বললো, হয়তো বাবার সাথে মায়ের ঝামেলা হয়েছে, মা বললো খেয়ে নে, তুমি বললে আমি গেছি বলে বললো এই কথাটা এত জোরে, নাহলে অন্যদিন তো ডেকে বলে খেতে আয়। ঝামেলা হয়েছে বাবা আমার, তোমার মনে হবে তোমার সাথে, এই নিয়ে তোমার মন খারাপ, ভয় হতে শুরু করলো। ভয় হয়ে কি করলে? তুমি গিয়ে হাত থেকে, মানে ভয় হলে আর মনটা ভালো লাগবে না, খেলে না ভালো করে, এবার মা আবার নেক্সট ঝাড় দিল, খাবারটা নষ্ট করলি কেন? পুরো তুমি কল্পনার জগতে আছো, তোমাকে নিয়ে হচ্ছে, আসলে হয়েছে বাবার সাথে একচোট হয়ে গেছে আগে, এটা তুমি পরশু দিন জানতে পারবে। ও, তা তোমার পুরো সময়টা নষ্ট হলো। তো বি কনসেপ্টলেস। কি হয়েছে ওরমভাবে বলছো কেন? দেখি বেরিয়ে চলে আসবে। এই জন্য বলি, আলোচনায় সহজভাবে জিজ্ঞেস কর, কিন্তু ধারণা থাকে যে মা আমার উপরই রেখে বলছে, তোমার জিজ্ঞাসাই করবে না, ঠিক আছে? এইগুলোই গীতা, এর বাইরে কোনো আধ্যাত্মিক তত্ত্ব নেই। এটা হলো সাত্ত্বিক সুখ। তুমি যখন সহজভাবে বললে কি হয়েছে,
এর মধ্যে একটা শান্তি আছে। আর তোমার এই শান্তিতে সামনের লোক হয়তো প্রথমে তেল বেগুনে রেগে উঠবে, সে বলবে আমার এদিকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোর গীতার জ্ঞান চলছে এখানে। এই জন্য বাড়িতে জ্ঞান দিতে নিষেধ করি, একদম গাড়িতে জ্ঞান দেবে না। রুটিটা ভালো হয়েছে, তরকারিটা একটু নুন হতো, এই জামাটা ভালো, ওই জমিটা ভালো, এইরকম কথা বলবে। আপন সাধন কথা না কইবে যথা তথা, ঠিক আছে, একদম বলবে না। সাধন মানে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসছে, সবার শেষে এটা দিতে হয়। যেমন যখন পায়েস রান্না করা হয় তাহলে শেষে কিশমিশ উপরে একটু ছড়িয়ে দেওয়া হয় ঠিক মতো করে, গার্নিশিং এর জায়গায় করা হয়। আমি একবার ছোটোবেলায় এরকম করেছিলাম, খালি মনে হচ্ছে পায়েসটার উপরে একটুখানি সাজিয়ে দিয়ে দেখতে ভালো লাগে। এবার পায়েস তৈরি হয়নি ঠিক মতো করে, পায়েসটা ঢেলেছে, আবার দেবে পায়েস। আসলে ওটা ছোটো না, বাড়িতে দুর্গাপুজো ছিল, তো ওই যে বড় যে সেই গামলাগুলো নৌকাগুলো হয় না, তো পায়েস ঢালছে। আর আমি তখন ছোটো, তো উপরে দিয়ে দিচ্ছে গিয়ে একটু করে, আবার পায়েস ঢেলে দিচ্ছে, আর আমার রাগ উঠছে, আবার গিয়ে একটু ছিটিয়ে দিচ্ছে। আমাকে সেটাতেও কেউ বলেনি, পাশে ছিল, আমি ইচ্ছা করেই দিচ্ছি। তো কারণ বড় বড় রান্নাতে হয় পায়েস দিয়ে মিশিয়ে করে না, দেখবে উপর দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে তারপরে অটোমেটিক্যালি ওটা মিশে যায়। তো গার্নিশিং শেষে হবে, সেরকম জ্ঞান গার্নিশিং একদম শেষে। যে একদম এসে সামনে কথা বলছে তার সামনেই ঝাড়বে, তার আগে নয়। কারণ অপ্রত্যাশিত জ্ঞান কিরম বলো তো, না হজম হওয়া খাবারের মতো, না ভিতরে যাবে না বাইরে আসবে। যদি অকারণে তুমি জ্ঞান দিতে শুরু করো, এই ব্যক্তি সব থেকে দরকাচা হয়, তো সাবধান। তো এটা হলো বলছে অক্ষয় সুখ, এই যে আন্তরিক শান্তি, এটা সাত্বিক সুখ। এবারে 22 নম্বর, ওই কথাটাকেই টেনে নিয়ে বলছে যে সাত্বিক সুখ বলছে, কারণ হে কুন্তিনন্দন, ইন্দ্রিয় বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ বা সুখ তা আদি অন্ত বিশিষ্ট এবং দুঃখের হেতু। সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে আসক্ত হন না। সিম্পল বিষয়টা কি, যে আনন্দ, যে মজা কোনো না কোনোভাবে তোমার কাছে সিচুয়েশন নিয়ে এসেছে, বিকজ অফ দ্যাট সেটা ইন্দ্রিয় আর বিষয়ের সংযোগে হয়েছে। সিচুয়েশন এমন তৈরি হয়েছে বলে ভালো লাগছে। একটা কম্বল পাশে আছে, যেহেতু ঠান্ডা তাই ভালো লাগছে। ঠান্ডা না থাকলেই কম্বলটা তোমাকে এক্ষুনি ইরিটেশন দিয়ে যাবে। কোনো একজন ব্যক্তি সামনে এসেছে, তোমার ফ্রেন্ড, ঠিক আছে, যেহেতু তুমি এখন ফ্রেন্ডলি মুডে আছো ভালো লাগছে। তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে থাকো, তুমি এখন যাচ্ছ সাইড দিয়ে, ওই ব্যক্তি বা বস্তু, আজকে আমরা বিবেক চূড়ামণিতে এই দিকটা তুমি তো শুনছিলে বসে, তো রেকর্ডিংয়ে এই জায়গাটা এসেছিল ঠিক, যে এই যে আনন্দ, কেন একে এত যে সংসার বিরাগ করতে বলেনি। সংসার থেকে ছেড়ে যেতে কোথায় যাবে? মঙ্গল গ্রহ সংসার, কারণ তারও কোনো কনসেপ্ট আছে, চাঁদও একটা সংসার। এবার আদার গ্যালাক্সি যদি হয়, সেটাও আমাদের কল্পনায় এসে গেছে, সেটাও একটা সংসার। আলাদা তো কিছু পাবে না। ওখানে গিয়ে তো এমন হবে না যে তোমার খিদে আর উঠছে না, তোমার কারোর সাথে দেখা করতে ইচ্ছা করছে না, তোমার মনে হচ্ছে না যে যাই অমুক গ্রহের ওই দিকটা গিয়ে দেখে আসি। এখন মনে হয় দার্জিলিং দেখে আসি, কারোর মনে হয় গিয়ে কাশ্মীর দেখে আসি, আর ওখানে মনে হয় ওই দিকটা গিয়ে দেখে আসি। সে ব্যাপারে কি? তো সংসারকে ছাড়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যেই সব জিনিস ইন্দ্রিয়, মানে তোমার কাছে যে পারসেপশন নেবার যন্ত্রগুলো আছে, ঠিক আছে, সেগুলো, এবং বিষয়, সিচুয়েশন, বস্তু, ব্যক্তি, স্থান, কাল, একটা সময় একটা ভালো লাগবে, ঠিক আছে। এখন তুমি সামনে আছো, চশমা হয়তো পরে আছো, এবার বলো না চশমা ছাড়া যাবে না, রাতে ঘুমানোর সময় পরে থাকো, তাহলে বিপদ হতে পারে। তো যেই জিনিসগুলি একটা সময়ের সাথে চলছে, সেই জিনিসগুলির থেকে বলছে কি আদি অন্ত বিশিষ্ট, এর শেষ আছে। সিচুয়েশন বদলাবে, ওই একই জিনিস অন্য রূপে সামনে এসে দাঁড়াবে, ঠিক আছে। জল খাওনি, তো অনেকক্ষণ জল তেষ্টা পেয়েছে, তো তুমি জল দিয়ে পান করলে, তোমার ভালো লাগলো, এবারে বলছে না 2 লিটার 4 লিটার 6 লিটার, মুশকিল হয়ে যাবে। একই জল প্রাণঘাতক হয়ে যেতে পারে। তো যেই সময়ের যেটা, যেহেতু এখানে আমার মধ্যে কি আছে, একটা ডিহাইড্রেশন আছে, তো এই সময়ের জন্য জল সুখকর লাগবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা মাথায় রাখতে। এরকম সব জিনিস, মা মেদি মা খুব ভালো, এবারে পার্টির মধ্যে বন্ধুদের মা, সব বন্ধুরা বসে আছে, আলোচনা চলছে, মাঝখানে মা, সে আবাদে তো তখন মুশকিল হয়ে গেল। এরমভাবে প্রত্যেকটা জিনিসকে দেখে নেওয়া যে এর প্রত্যেকটা জিনিসের একটা স্থান, কাল, সময়ই এটাকে নির্মাণ করেছে। একমাত্র তুমি, ইউ আর,
যেটা স্থানকালের নির্মাণ নয়, কারণ সব স্থানকালের আগে ইউ আর, তুমি আছো। একমাত্র তোমার থাকা, এই অস্থি, এই এক্সিস্টেন্স সব কিছুর পার, এটা বাদে, এটাই সাত্ত্বিক সুখ বলে দিয়েছিল। আগের মন্ত্রে কি বলেছিল, যে বাহ্য বিষয়, এই বাহ্য বিষয়ের কথা এখন হচ্ছে, অনাসক্ত ব্যক্তি অন্তঃকরণে যে সুখ লাভ করে। কোন সুখ? টু বি, আমি আছি, সব মিটে গেছে, যে কোনো আনন্দ, যে কোনো জিনিস পেলে সেই প্রাপ্তিতে কি হয়ে যায়, আমি আগের দিন আলোচনা করেছিলাম আগেও, তোমার কনসেপ্ট সাবসাইড হয়, তোমার কনসেপ্টগুলো শেষ হলো। জন্মদিনে চকলেট কেক হবে, ঠিক আছে, এটা তোমাকে কি দেয়? সুখ দুঃখের একটা মিশ্রণ দেয়। পাবো পাবো সুখ, যদি না হয় দুঃখ বা ভয়। যেই তুমি পেলে, এই ভয় আর এই যে আনন্দ, এই দুটোই সাবসাইড হয়ে গেল, আস্তে আস্তে স্তিমিত হলো। যেই স্তিমিত হলো, ইউ আর গেটিং দ্য প্লেজার অর জয় অফ ইউর বিইং, তৃপ্ত। আমরা বলি হ্যাপি, আমরা বলি হ্যাঁ খুশি, তো আমরা খুশি। এই খুশির অর্থ কি? আমার কাছে এখন ভেবে দেখো কোনো ইস্যু নেই আর, একে আমরা খুশি বলি। যেই ইস্যুটা আমার চাই, ওটা এই মুহূর্তে আমার কাছে আর নেই, হ্যাপি। চকলেট চাই, চকলেট দেওয়া হলো, হ্যাপি। এর মানে চকলেট পেলে না, চকলেট পাওয়ার জন্য যে এতক্ষণ উত্তেজনা ছিল সেটা আর নেই আমার কাছে, সো আই এম হ্যাপি। এই যে স্থিতি, এটাকে সাত্ত্বিক সুখ বলে। আমরা সবসময় হিসাব মতো সাত্ত্বিক সুখই পাই, কিন্তু কি করে দিই আমরা বলে দিই যে ওই জিনিসটা পেলাম বলে হ্যাপি। এই যেখানে বললো ইন্দ্রিয় বিষয়ের সংযোগে আমি হ্যাপি হয়েছি, যেটা সাত্ত্বিক সুখ, তাকে আমি আদি অন্ত বিশিষ্ট করে দিলাম। যেহেতু ওটা আছে তাই আমি সুখী, যেহেতু ওটা, যদি ওটা না থাকে আমি দুঃখী, এই জায়গাটা তৈরি হয়ে গেল। তো আমরা এই বিইংনেসকে গুরুত্ব দিই না। সিম্পল ব্যাপার, আমরা আমাদেরকে সব থেকে কম ভালোবাসি। আমাদের হিসাব মতো করে গেলে আমরা আমাদেরকে ছাড়া কাউকে ভালোবাসতে পারি না, কিন্তু যদি ব্যবহারিক ক্ষেত্রে আসি, আমরা নিজেদেরকে সব থেকে কম ভালোবাসি। কারণ যে কোনো জিনিসকে আমরা অধিকার দিয়ে দিই আমাদেরকে ডিফাইন করার, যে কোনো জিনিসকে বারোবারই একদম। আমরা যে কেউ আসতে পারে, যে কেউ যা ইচ্ছা করতে পারে। তো এরকম যখন মন হয়ে যায়, তখন তাকে বলছে এটাই দুঃখের হেতু, এটাই দুঃখের কারণ। এই হবে হবে না, এই যে টোটাল প্যাকেজটাই দুঃখের কারণ। হলে সুখী, তাই তো? ধরো জব লাগছে, জব লাগলে সুখী, ঠিক? ভেবে দেখো, জব লাগলে আমি হ্যাপি হব, এই ভাবনাটাই দুঃখের। লাগলে, ডিপেন্ডেন্সি, নির্ভর, না হলে আমি দুঃখী। জব অবশ্যই লাগতে হবে, হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেবিলিটি অবশ্যই চাই, এতে কোনো সন্দেহ নেই, আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু কোনো জিনিসকেই আমাকে যাতে ডিফাইন না করতে পারে, যেটা নেসেসিটি, ওটা অস্তিত্বগত, ওটা অস্তিত্ব বিধান করে, তোমার চাই। মানুষ খিদের জন্য পাগলে খুনও করতে পারে, এই খুন করার বুদ্ধি তাকে কে দিয়েছে? অতি বড় নিরীহ লোক খুন করে দেবে। আমরা লাইফ অফ পাই সিনেমাটা দেখেছি অনেকে, তো কোর ভেজিটেরিয়ান কীভাবে কাঁচা মাছ খেতে শুরু করছে বাঁচার তাগিদে, কীভাবে হয়ে যাচ্ছে? এটা কোথা থেকে এলে? এটা অস্তিত্বগত, অস্তিত্ব তোমাকে দিয়ে রেখেছে টু সার্ভাইভ, তুমি এটা করবে। ওকে কখনো হিংসা বলা হয়নি, সেই জন্য ষাঁড় গুতালে হিংসা নয়, টু সার্ভাইভ ও করেছে ওটা, কারণ ওর কাছে আদার কোনো ইস্যু নেই। সুতরাং বিবেকবান ব্যক্তি আসক্ত হন না, জাস্ট এইটাই। আসক্ত মানে হলো কোনো একটা ধারণার প্রতি বদ্ধমূল হয়ে যাওয়া। আসক্তি মানে আমার ওকে ভালো লাগে তা না। আমরা বলি আমরা আমার পরিবারের প্রতি আসক্ত। আচ্ছা, ভালো করে একটুখানি সার্ভে করে দেখো, নিজেকেই সার্ভে করে দেখো, আমরা পরিবারকে এত ভালোবাসি যে কোনো সময় বিরক্তি ওঠে না? হিসাব মতো আমরা কি এই যে প্লেটা, এই প্লেটাতে অভ্যস্ত হয়ে গেছি। আসক্তি মানে কি? আমরা বলি কি ওকে ছাড়াই মাজবো না। তো বিবেকবান ব্যক্তি আসক্ত হন না, অর্থাৎ কনসেপ্ট এর মধ্যে ফেসে যান না। তিনি একটা কনসেপ্ট, এই ক্ষেত্রে যদি ধরুন কনসেপ্ট, মা মানেই কে? যে ঝাঁট দিয়ে দেয়, ঘর মুছে দেয়, কাপড় কেচে দেয়। মা মানে যে কথা বলে। বাবা মানেই কে? বাবা যে টিউশনে নিয়ে যায়। বাবা মানে কে? যে কিছু বললি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে গিয়ে বাবাকে বলে, বাবা ওই ছেলেটা আমাকে কেমন বলেছে। হ্যাঁ, বাবা বা দাদা এইসব কাজই তো লাগে। দাদাকে যার 4টে তোলাবাজ বন্ধু আছে, পাড়ায় দিলেই মুখ ফাটিয়ে দেবে, সে দাদা। মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ বলেছে পাড়ার দাদারা। তো সে তো রঞ্জনার কাছে তো সে আসবে না, সেটা বোঝা গেল, কিন্তু তাতে তোমার সমস্যা মিটবে না। আরও অনেক আছে। ছেলেদের ক্ষেত্রেও সেরকম একই জিনিস, কনসেপ্ট।
তো এই কনসেপ্ট থেকে বেরানোই আসক্তি থেকে বেরানো। মা ঘর মোছার জন্য নয়, বাবা রোজগারের জন্য নয়, তাহলে আত্মদীপ ভাবো, নিজের কাজ নিজে করো, নিজে কিছু টিউশন করো, নিজে কোনো কাজকর্ম করো, টুকটাক অন্তত পক্ষে যেই স্তরে আছো, যেইটুকু দরকার, প্রথমে নিজের হাত খরচাটা নিজে মেটাতে চেষ্টা করো, তারপর নিজের জামা প্যান্ট, তারপর নিজের মোবাইলের বিল, হাত খরচার মধ্যে ওটাও পড়ে যায়, সেগুলো মেটাতে চেষ্টা করো এবং আস্তে আস্তে একটা কন্ট্রিবিউশন করতে শুরু করো। এতেই দেখবে তোমাদের এত যে আমার যে 50% যত প্রশ্ন উত্তর দিচ্ছে, ওই প্রশ্ন উত্তর শর্ট আউট হয়ে গেছে, ওই প্রশ্ন উঠবেই না, কারণ এরপরে কথা বলা কিছু থাকবে না। তুমি তোমার ঘর নিজে পরিষ্কার করে নাও, তুমি হাসি মুখে দুটো কথা বলতে জানো, তুমি ভদ্র আচরণ করতে জানো, তুমি একটা কন্ট্রিবিউশন বাড়িতে রেখেছো, বাড়ির 50% সমস্যা চুপ, আর কিছু বলার নেই। এরপরে তোমরা যেটা ভাবো যে বাড়ি থেকে বেরালে কি বলবে, তারা ভাববে বসে যে এবার কি করে বলি, তার সে ব্যক্তিগত কাজ সব করে নেয়। হি ইজ ম্যাচিওর নাও আর শি ইজ ম্যাচিওর নাও। ম্যাচিওর ব্যক্তিকে উপদেশ দেওয়া যায় না, ইম্যাচুরিটি যত দেখবে ততই উপদেশের ঝুড়ি চলে আসবে। কি বলবে, তোমার নেংটিটা আমাকে কেটে দিতে হয়, মায়েরা বলে ছেলেদেরকে, নর্মালি মেয়েদের না। আর আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, গীতার 5ম অধ্যায় 22তম শ্লোক। এই জায়গাটা তখনই আসে, এটাই হয় না, শুনেছো কি কথাটা বাড়িতে, হতভাগা জীবনের অনেকটা যাদের করে দিতে হবে তাদের একটু বেশি অসুবিধা হবে। এবার কারোর সেই সুবিধা আছে যে তাদের 10টা কাজের লোক আছে, সারা করে দিচ্ছে, তারা আরো এগিয়ে ভাববে, ম্যাচিওরলি ভাবে। যাদের নেই তারা এটা নিয়ে ভাববে, ঠিক আছে। তো ডোন্ট বি অ্যাটাচড টু এনি কনসেপ্ট। মা মানেই, বাবা মানেই, ভাই মানেই, আমার জীবন মানেই, আমি মেয়ে, এরপরেই করতে হয় কারণ সবাই এটা করছে, এখন টিউটোরিয়াল সবগুলো এটাই বলছে। এই সব কনসেপ্ট, নিজেকে একটা স্পেস দাও। কেন কিছু হতে পারে না, নতুন ফিল্ড হতে পারে, নতুন ভাবনা চিন্তা হতে পারে, অন্য রকমভাবে জীবন কাটানো হতে পারে। আর আফটার অল সামলাবে তো জীবনই সামলাবে। লাস্টে শেষ কথা সেই বলবে যে তোমার কি হবে। তো সেই জায়গা থেকে মানুষকে মুক্ত হতে হবে। আর 23, এই মনুষ্য দেহেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন, তিনি যোগী এবং সুখী ব্যক্তি। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, খুব কন্ট্রোভার্সিয়াল কথা। এর কাম ক্রোধ থেকে আসা বেগ, বুঝতেই পারছি আমরা কি বলতে চাইছে। কেউ সহ্য করতে পারে না, জয়ন্তকে বললে তো জয়ন্ত বলতে এইসব ফালতু কথা হয় না, একদম হয় না, এসব বেকার কথা। তারপর সেই সব, তো মুক্তি যখন বলছি বেগ সহ্য করতে পারা, তখন বলতে চাইছি বেসিক্যালি এটা তো নয় তোমাকে কেউ বারবার পিঠে এসে ঘুষি মারবে আর তুমি তাকে সহ্য করবে, পিঠ শক্ত করবে, এরকম কথা বলা হচ্ছে না। অর্থাৎ এমন একটা আধার হয়ে যাওয়া যেখানে যে শারীরিক মানসিক এক সন্তুলন এসে গেছে। যেই সময় যেরকম বেগ, সেই সময় বেগ মানে কি, একটা গতি, একটা স্পিড, ঠিক আছে, সেটা আসবে। ছোট বয়সে বাচ্চা খেলনাকে কামড়ে কেঁপে ধরে দিয়েছে, বাচ্চা হাতে করে খেলনা কেড়েছো, ফুল শক্তি দিয়ে সে খেলনাটাকে চেপে ধরে, তো এটা একরকম বেগ। আরেকটু যেই বড় হবে, বাবা মা যদি তার ভাইকে বা বন্ধুকে কিছু বলে তো বন্ধুকে সে জড়িয়ে ধরবে, আমার বন্ধুকে তুমি বলবে না, বাবা কি হয়তো মারতে চলে যাচ্ছে, তখন একটা বেগ। ঠিক তেমন যৌবনে যখন আমাদের মধ্যে একরকম আসে, পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ আছে, আবার বৃদ্ধ বয়সে বৃদ্ধ লাঠি কাটলেই দেখবে কেমন বেগ। তো প্রত্যেকেরই তার সময়তে প্রকৃতিগতভাবে একরকম ইম্পালসেস আসে, এটা কেউ আটকাতে পারবে না। 35 বছরের একটা ব্যক্তি যে চাকরি করছে, বিয়ে করেছে, তাকে তুমি বলে কিছু জমাতে হবে না, দেখবে কেমন বেগে সপাটে চড় মারবে, তো তুমি কি বুঝবে? বাবা কাকে বলে, এই হোক কাকে বলে, লোকে তাকে কি বলে, এই যে 35 জানে। তো যাই হোক, যেই সময়তে সেই সময়তে কাম আর এই ক্রোধ, অর্থাৎ আমাদের মধ্যে যে জিনিসগুলি আসছে এগুলোকে সন্তুলিত করা, তাড়ানো। কারণ এগুলি আরও গতি নেয় যখন আমরা এর মধ্যে কনসেপ্ট লাগাই। এটাই তো হওয়া উচিত, এইভাবেই তো চলা উচিত। ওটা আরও বেড়ে গেল, যেটা ন্যাচারাল প্রসেস ছিল। আসলে বেশিরভাগ ক্ষেত্রে কি বলতো,
আমরা সমাজের যত রকমের সমস্যা দেখি, এটা একটা ন্যাচারাল প্রসেসের সমস্যা নয়। আমি বলছিলাম আজকে যদি আমরা সমাজ থেকে সব রকম রেস্ট্রিকশনস তুলে দিই, যে যার মতো এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে, তাহলে কি হবে চিন্তার বিষয়। বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। একে বলে ভালোবাসি, এ বলে চলে কাঁধে করে তুলে নিয়ে চলে যাই, এ বলে ওর টাকাটা লুট করে নিই। যেমন কালকে হলো আমাদের সব নির্বাচনে, যে যার ব্যালট নিজের মতো করে তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, জলে ফেলে দিচ্ছে, কত কিছু হচ্ছে। হ্যাঁ, তো তাহলে একটা বিশৃঙ্খলা হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্যই আমাদের কি করতে হয়েছে, এই বিশৃঙ্খলার জন্য আমাদেরকে রুলস রেগুলেশন বানাতে হয়েছে, আইন বানাতে হয়েছে। কিন্তু আসল রিয়েলিটি কি জানো, যদি সত্যি প্রত্যেকটি মানুষ এক্সপ্রেস করতে থাকে, তাহলে এই বিকৃতি 90% কমে যাবে, এগুলো থাকবে না সমাজে। অবাক লাগছে হয়তো ভাবতে, কিন্তু হিসাব মতো যদি দেখা হয়, প্রত্যেক মানুষ যদি তার মতো স্বতন্ত্রভাবে এক্সপ্রেস করে এবং সেই স্বতন্ত্রতা তার থাকে, তাহলে ব্যক্তির মধ্যে থেকে কাম, ক্রোধ, লোভ, মারামারি, ঈর্ষা, দেশ, যেসব বিকৃতিগুলো আছে, এগুলি আস্তে 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 স্তীমিত হয়ে যাবে। এগুলো অত নেই তো আমাদের মধ্যে, নৈসর্গিকভাবে অতটা নেই। আমরা যখন একে সাপ্রেস করি, তখন এটা আরও বেগ ধারণ করে, আরও বেগ ধারণ করে। তুমি বললে বেরোবো, ঠিক আছে, মা বলে ঠিক আছে যা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি একবার গেলে, দুবার গেলে, চারবার গেলে, ঠিক আছে, ন্যাচারাল প্রসিজিওরে তোমার এটা চলে আসবে, ঠিক আছে। এবার দেখো, যেখানে কোনো এমন এলিমেন্ট তৈরি হবে যেটা সমাজের পক্ষে ক্ষতিকর, তাকে পানিশ করাটা আলাদা ব্যাপার। কিন্তু বিষয়টা কি, আজকে আমাদেরকে আচার্য শঙ্কর বিবেচনাতে বলছিলেন, 3টে এসনার কথা বলছিলেন। কি এসনা বলছে? এক হলো দেহৈষণা, লোকৈষণা, ঠিক আছে, আর শেষে বলল জ্ঞানের, নামটা ভুলে আছে, এটা জ্ঞানৈষণা হবে, শাস্ত্রৈষণা। এই 3টে এসনা, এসনা মানে চাহিদা, ঠিক আছে। এগুলো কি? লোকৈষণা। বেশিরভাগ ক্ষেত্রে লোক চলতে থাকে অন্যে কি বলবে, সমাজ কি বলবে, বাড়ির লোক কি বলবে। একটা ছেলে হয়ে আমি লোককে কি করে মুখ দেখাবো, একটা মেয়ে হয়ে আমি এটা কি করি। দেখো আমাদের জীবনে কতখানি পোর্শানিতে চলছে, এটা লোকৈষণা, ঠিক আছে। আমাদের সমাজ লোকৈষণাতে চলে। যদি এক্সপ্রেস স্বতন্ত্র হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, 4বার যাওয়া তোমার মা মনে করছে বা বাবা মনে করছে এটা ভুল, অভিভাবকরা মনে করে এটা ভুল, যদি তোকে এক্সপ্রেস করতে ছেড়ে দেওয়া হয় এবং লোকৈষণা না থাকে, তাহলে ওর মধ্যে যদি সত্যি সত্যি কোনো রকমের ভুল জায়গায় যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ওটা স্লোলি সাবসাইড হয়ে যাবে এবং এইবারে ওটা চলে যাবে জীবন থেকে, এবং গিয়ে ও এবার নিজের প্রজ্ঞায় বুঝেছে ওখানে যাওয়া উচিত নয়। কিন্তু আমাদের এখানে কি চলে, তোমাকে চেপে দেওয়া হবে, বাড়ি থেকে বলা হবে, ভাইস ভার্সা। কিন্তু হ্যাঁ, এক পক্ষ যেন না চিৎকার করে যে আমি তাকে বলছি তুই ওখানে যাবি না। এটা যে এই যে রুলস জারি করা হলো, তোমার কিন্তু ওই যে প্রসিডিওরটা আটকে গেল, যেখানে গিয়ে তুমি নিজে বুঝতে পারতে যে কোনটা ঠিক কোনটা ভুল, ওটা আটকে গেলে এটাকে বলে লোকৈষণা, ঠিক আছে। এবার তুমি লুকিয়ে লুকিয়ে করবে, এদিক দিয়ে ওদিক দিয়ে করবে, ফোন করবে, এদিক, এই যে হলো, এটি কিন্তু সামাজিক 90% বিকৃতি। এবার ব্যক্তি চোর হবে, এবার ব্যক্তি চালাক হবে, সে মিথ্যে কথা নতুন নতুন পথ বের করবে। ঘুষখোরি কি? এটাই তো। কেউ বলছে কাজ করব না, ঠিক আছে, যদি সাধারণভাবে সবাইকে এটা অ্যালাউ করে দেওয়া হয়, আমি বলছি ঘুষের শাস্তি থাকবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেবু ভাবতে পারে এটা, যে এই জায়গাটা কোথায় যাবে, কিভাবে হবে, লম্বা সেশন চলতে পারে। আমি জাস্ট একটা সংক্ষিপ্ত সার বলছি যে ঘুষ খাওয়াটা কি প্রত্যেকটি ব্যক্তি সহজ নয়, সেই জন্য এই ঘুষ খাওয়া বিষয়টি এসে, ঘুষ খেলে তার শাস্তি হবে। কিন্তু ব্যক্তি ঘুষ খায় কেন, কেন্দ্রেতে গিয়ে পৌঁছাতে হবে, শাস্তির সমাধান নয়। শাস্তি দেওয়া হলো কঠোর শাস্তি, চেপে চুপে থাকবে বটে, কিন্তু ছাড়লেই। আমরা এতটাই অনিয়ন্ত্রিত, আমাদের থেকে গরু নিয়ন্ত্রিত, ছাগল নিয়ন্ত্রিত। ছাগলকে নির্দিষ্ট গাছপাতা সে খায় না, মানুষ যে কি খায় না সব খেয়ে নিতে পারে। ভেবে দেখো, ছাগল, গরু, যত রকম প্রাণী আছে, তারা যা যা খায়, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মানুষ সব খায়। এর কারণই হলো আমাদেরকে কোথাও না কোথাও সাপ্রেসড, যে ওশোর কথা বলে, ওশো এই সাপ্রেশনে বিরোধ করেছিল। এই সাপ্রেস করে তুমি যে সমাজ নির্মাণ করেছো, এই সমাজের ভিতরে কিছু নেই। এ সমাজ চোর, এ সমাজ খুনি, এ শুধু খুন করছে না, লোকে কি বলবে। এ স্বামী স্ত্রী একসাথে আছে, কারণ লোকে কি বলবে। এর বাবা হয়তো মেয়ের গাড়ি চেপে যেত, কিন্তু চাপে না, কারণ লোকে কি বলবে।
তাহলে যে কি হতো, ওই বাবাই বাইরে গিয়ে মধ্যবয়স্ক এক বৌদিকে সিটি মেরে এসেছে, তার মেয়ে তো ঘরে বেশি সুন্দর, তাহলে মেয়ের ঘাড়ে চাপছে না কেন? কারণ লোকে কি বলবে। বাবারা তো কখনো মেয়ের সাথে আচরণ করে না, যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, এটা যতক্ষণ পর্যন্ত না বোধ নিজের থেকে জাগবে, প্রজ্ঞা নিজের হবে, ততক্ষণ পর্যন্ত কখনোই কোনো ট্রান্সফরমেশন সম্ভব নয়। এখানে এই যে বেগ সহ্য করার কথা বলছে, অর্থাৎ তুমি কি তোমার ভিতর থেকে ক্ল্যারিটি আনতে পারছো, সহ্য করতে পারছো? বেগটা কেন সহ্য করেছো? লোকে কি বলবে। বেগটা কেন সহ্য করেছো? টাকা রোজগার করতে হবে। পড়াশোনা কেন করছে? ছাত্র কি পড়ার জন্য পড়ছে? টাকা চাই, এই ফিল্ডে ভালো পড়াশোনা করতেই হবে। জয়ন্তর হয়তো যেতে একটু ইচ্ছা নেই, কিন্তু টাকার দরকার, যেতে হবে। এই যে সাপ্রেস করছে জয়ন্ত না, সকলেই এই যে সাপ্রেশন, ওর জীবনে একটা কিছু চাইছে, তার মধ্যে থেকে বিকশিত সেটা হতে পারলো না। এই সাপ্রেশন কি হবে? হয়তো বিয়ে হলো বা কিছু হলো, চট থাপ্পড় চলছে বিয়ের কোনখান প্রথম থেকে। কারণ কি? এ সাপ্রেসড, এমনি চাপ ছিল, ওই চাপ করতে করতে গিয়ে কোন চাপাচাপিতে বিয়েটাও এসে গিয়েছে, এবার বিয়েটাকে সামলাতে পারছে না। এইগুলোই সমস্যা। তো বলছে যে ব্যক্তি ভিতর থেকে ক্ল্যারিটি এনে সন্তুলিত হয়েছে, নিজে থেকে ক্ল্যারিটি এনে নিজে সন্তুলিত হয়েছে, মাথায় রাখো, পরিস্থিতি যাকে বাধ্য করেনি। কারণ জীবন যখন শেখায় না, জোর মারে, মানুষ রাখতে পারে না। কারণ যখন টোটালিটি কিছু বিধান করে না, তখন একজনের জন্য করে না, এটা পুরো সিচুয়েশনের বিধান হয়। ওই সিচুয়েশন অনেক কিছু বেসে যাবে। পিঁপড়ে নিজে থেকে সরে গিয়েছে, আর পিঁপড়েকে তুমি কেরোসিন তেল ঢেলে দিয়েছো। যারা বলতো বাবা আমি যেতে চাই, তারাও মরবে। এরকম পিঁপড়ে হয় না, আমি বলছি উদাহরণের জন্য। ধরো 5000 পিঁপড়ে আছে একটা ঢিবিতে, তুমি প্রথমে একটু খোঁচা দিলে, এটা ওটা করলে, বা এদিকে জল পড়ছে, ওদিকে কিছু পিঁপড়ে চলে গেল না, এবারে খুব ডিস্টার্ব হচ্ছে। তুমি যখন কেরোসিন ঢালবে, তখন কি ওই বেছে বেছে ঢালবে যে কোন পিঁপড়ে চলে যেতে চায় আর চায় না? ঠিক তেমন প্রকৃতি, যখন প্রকৃতি ধাক্কা দিয়ে আমাদেরকে কিছু শেখাবে, তখন প্রকৃতির ধাক্কা কে পড়ে গেলে ওটা দেখে হয় না, এরমভাবে ধাক্কা দিয়ে দেবে, যার যা হবে হবে। তো তার আগেই যদি আমরা সাবধান হই, শ্রীকৃষ্ণ বলছেন সে সুখী এবং সে যোগী। সে জীবনের ভিতর তার যে ইন্টারনাল অবস্থা, সেটা কিসের? যোগের আর সুখের। হয়তো সে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু পায়নি। আবার এটা মাথায় রেখে দেবে, আমি যখন এই কথাটা বলি যে ব্যক্তি হয়তো অনেক কিছু তোমরা পাবে না, বলি না মাঝে মাঝে কথাটা, এমনও হতে পারে যার চেয়েছে তার থেকে অনেক বেশি পাবে। টাকাই বেশি পেয়েছেন না? অনেকেই পেয়েছে, লোক চুপাকে রাখতে হয়, নেতা কই না। তো কেউ এক্সপ্রেস করে না, যে যা ভেবেছে, যে যা পেয়েছে। আমরা বড় কেউ দাগাবাজ রে, ভেবেছিলাম তার মধ্যে কিছুটা কাছাকাছি গেছে, আর যেগুলো চাইনি বা চেয়েছিলাম যেভাবে, সেগুলো অনেক বেশি ভালো হয়েছে না? ছটা আছে আমার ভীষণ। এবং সবসময় যে সব যেটা পেয়েছেন ওটাও সুখকর সবসময় হয়েছে তা নয়, আর যেগুলো পাননি সেগুলো যে একেবারে আপনাকে সবসময় হোপলেস করে দিচ্ছে তাও নয়। তাই হয়েছে, এরকমই। তো ভিতরে যোগযুক্ত এবং ব্যক্তি সুখী হয়ে যায় যখন সে বুঝতে পারে আমি যা গ্রহণ করেছি নিজের প্রজ্ঞায়, নিজের বেগ নিজে সহ্য করেছি, যা ত্যাগ করেছি নিজের প্রজ্ঞায়। ও এসেছে, ধরো ওর যদি নিজের ইচ্ছা এসে থাকে, তাহলে ওখান থেকে কিছু শিখে যাবে, ঠিক আছে। বা হয়তো ওর মা ওকে আসতে বলেছে, সেই জন্য ও এসেছে, ঠিক আছে। তবুও যদি এখানে যে ও বসে আছে, ও যদি নিজের উপস্থিতিতে থাকে, নিজের ইচ্ছায়, এখন যদি বিরোধ না থাকে ওর ভিতরে, উদাহরণ দিচ্ছি আমি, তাহলেও কিছু পেয়ে যাবে। কিন্তু যদি অন্যের উপর নির্ভর করে, এরপরে আর কখনোই আসতে চাইবে না স্বাভাবিকভাবে। আমি না আসা কিন্তু ভেবো না যে সিগন্যাল মহেশ প্যাসিভলি বলছেন, তা নয়, কিন্তু নাই আসতে পারে। কিন্তু কত ছেলেরা মেয়েরা আছে যারা এখন আসে না। তো যদি ও নিজের মতো পেয়ে যায়, এখানে যদি বসে থাকে, ধরো মা বসিয়ে দিয়ে গেল, কি যে চলছে, কি এগুলো কি এর থেকে এটা হলে ভালো হতো, তাহলে এখানে কিন্তু চলছে কিছু লাইভ স্ট্রিম, যেটার থেকে ও বঞ্চিত হয়ে যাবে। যতখানি পেয়ে গেল, এবার ওর নিজের প্রজ্ঞায় ও পেয়ে গেল। যদি নিজে থেকে আসে, কেউ নিজে থেকে আসে, ফলে তার অনেক বেশি যায়। তোমরা যারা কষ্ট করে এসেছো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি জীবন করুণা করে দেয়, কারণ এরা নিজে থেকে চেষ্টা করেছে, সিচুয়েশন ওকে গ্লিমস দিয়েছে, বা ওকে আরেকজনকে কোথাও গ্লিমস দিয়েছে। তো সে যদি এবার নিজে থেকে নিজের ভিতরে প্রজ্ঞা জাগায় যে না, জিনিসটাকে আমি গ্রহণ করব, তাহলে এবারে সেটা।
তার পুরো 1 to 1 চাঁদ মামা সকলের মামা একটা সম্পর্ক হয়ে যায়। আর না হলে ভায়া গেলে যেই জিনিসটি সরবে সঙ্গে সঙ্গে তার যত জ্ঞান সব সরে যাবে। এখানে অনেক মহিলারা আসে তার স্বামীদের ঠিক করার জন্য, স্বামী ডিভোর্স দিল কি তাদের আশা বন্ধ, কারণ পারপাসই ছিল অন্য কিছু। এটা হয়। তো সব রকম ব্যবস্থা আছে। তো সুখ পেতে গেলে নিজের প্রজ্ঞায় নিজেকে সন্তুলিত হতে হবে, ভিতরে এবং বাইরে।